বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে বর্ষার সামনে নতুনকে জড়িয়ে ধরে ফেললো বুবলাই। সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন বুবলাইকে বলে, দেখ বুবলাই, আমার তো বয়সটা অনেক হয়ে গিয়েছে, আমার শরীরে নানা রোগ বেঁধে গিয়েছে, আর এখন যদি আমি মারা যাই তোর মাকে কে দেখে রাখবে? তোর মায়ের কি আপনজন বলতে কেউ আছে নাকি? তুই হলি বাড়ির বড় ছেলে, অথচ তুই তোর মার পাশে নেই। আমি তোর মায়ের পাশে দাঁড়ানোর জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার তো বয়সটা কম হয়নি, যে কোনো সময় হুটহাট করে চলে যেতে পারি। তখন কি তুই ওই বাড়িতে ফিরতে পারবি? সে কথাটাকে একবার ভেবে দেখেছিস? তোর মা কি তোকে গ্রহণ করবে সেই সময়? তখনই বুবলাই বলে, থাক নতুন কাকু, এসব কথা প্লিজ তুমি বলো না, আমার মাথায় প্রচণ্ড রকম পেন হচ্ছে, এই কথাগুলো আমি ভাবতে চাই না। দেখো নতুন কাকু, আগে থেকে কোনো কিছু ভেবে কোনো কাজ করা যায় না, আর এগুলো এখন অবাস্তব আমার কাছে। এগুলো আমি একদম চিন্তাই করতে পারি না, এগুলোর কথা একদম বাদ দাও, এগুলো কোনো কিছুই হবে না। তখনই নতুন বলে, ধরে নেওয়ার কথা বললাম আমি। দেখ, আমি যদি চলে যাই তখন তোর মাকে কে দেখে রাখবে? মিঠির কথা যদি বলিস, মিঠি একটা মেয়ে মানুষ, সে পড়াশোনা করছে, চাকরি বাকরি করবে, হয়তোবা বিদেশে চলে যাবে, নয়তোবা তার একটা বিয়ে শাদী কোনো কিছু একটা হয়ে যাবে। আর মেয়েরা কি বাপের বাড়িতে থাকতে পারে? বিয়ে হয়ে যাওয়ার পর তো তাকে শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। আর একটা কথা, বাবিলের কথা, বাবিল এখন চাকরি বাকরি করছে, এখন মিঠিলের সঙ্গে তার একটা বিয়ের কথাবার্তা হচ্ছে, সেটাও কবে হবে না হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে যদি আমি চলে যাই, তোর মাকে কে দেখে রাখবে? তোর মায়ের অসুখ বিসুখে কে পাশে থাকবে? তখন আবার বর্ষা বলে, আপনি কি ওকে এই কথাগুলো ভুলভাল বুঝিয়ে ওকে সেন্টি খাওয়ানোর চেষ্টা করছেন? নতুন তখন বলে, না, আমি ওকে সেন্টি খাওয়ানোর কথা বলবো কেন, বা এরকম চিন্তাভাবনা আমার মনে আসবেই বা কেন? বুবলাই তখন বলে, ছাড়ো না এইসব কথা। নতুন তখন বলে, না, এগুলো তো ছাড়া যাবে না। দেখ বুবলাই, যখন তোর বয়স 10, এরপর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মিঠি বাবিল তারা দুজনেই খুব ছোট ছিল, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তুই ছিলি। তুই আমাকে ছাড়া কোনোদিন স্কুলে যেতি না, আমি অফিসে চলে গেলেও তুই কান্না করতি, তোর মায়ের সঙ্গে তুই যাবি না, আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসতাম। সেই বুবলাইকে আমি ফেরত নিতে এসেছি, আর আমি চাই তুই ওই পরিবারে ফিরে যাস। দেখ, তোর মা তোর জন্য কতটা যে কান্না করে দিনের পর দিন, সেটা তো তুই আর বুঝতে পারবি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে, সেটা তুই গেলেই বুঝতে পারবি। তোর মা খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না, আমরা খাবার খেলে চোখের জলগুলো ফেলতে শুরু করে তোর জন্য। তুই কি খাচ্ছিস না খাচ্ছিস সেটা তো আর সে জানে না। তোর মা চাইলে হসপিটালে বলতে পারতো তোকে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু লজ্জায় বলতে পারেনি। সে জানতো তার ছেলে তার সঙ্গে যাবে না। তখনই বুবলাই বলে, নতুন কাকু, এত কিছু জানার পরও তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো, কিন্তু কেন? এগুলো না বন্ধ করো, আমার একদম ভালো লাগছে না, জানো তো সেই বাড়িতে তো আমার কোনো দাম নেই, আমি গেলে আবার অশান্তি শুরু হয়ে যাবে। নতুন তখন বলে, কে বলেছে বুবলাই তুই ওই বাড়িতে গেলে অশান্তি হবে? তুই ওই বাড়িতে নেই, পুরো বাড়িটা ফাঁকা হয়ে রয়েছে, পুরো বাড়িটা খাকা করছে, সেই জন্যই আমি তোকে নিতে এসেছি বুবলাই, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। এদিকে তখনই বর্ষা বলে, বুবলাই কোথাও যাবে না, বুবলার জন্য খাবার দাবার এখানেই আসে। তখনই আবার নতুন বলে, হ্যাঁ আসে তো, ওর শ্বশুর বাড়ি থেকে আসে, ওর শ্বশুর বাড়ি থেকে কখন খাবার আসবে কখন আসবে না সেই আশায় বুবলাই বসে থাকবে? ওর মা কি মারা গেছে নাকি? ওর মা যতদিন আছে ওর মা নিজের হাতে ওকে খাবার বানিয়ে দিবে। এই কথাগুলো বলতে থাকে। বর্ষা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন তখন বলে, দেখ, তোকে একটা সত্যির কথা বলতাম না, সেই সত্যিটা আমি আজকে তোকে বলে দিচ্ছি, এটা ছাড়া আমার আর কোনো উপায় দেখছি না। দেখ, তোর মায়ের সঙ্গে কিন্তু ছোটবেলা থেকে আমার একটা সম্পর্ক ছিল, যেটা হয়তো বা তুই জানতিস না। তোর বাবার সঙ্গে তোর মায়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তোর মাকে সর্বপ্রথম আমি পছন্দ করেছিলাম। ওই স্কুল জীবনে, কলেজ জীবনে সবসময় তোর মায়ের প্রতি আমার একটা ফিলিংস তৈরি হয়েছিল, তোর মাও সেটা বুঝতে পারতো। কিন্তু যখনই জানতে পারলাম আমার বন্ধু আবার তোর মাকে পছন্দ করে, আর আমার বন্ধু আমাকে এসে বলছে যে, বন্ধু আমাকে একটু সেটিং করিয়ে দে না, একটু কমলিনীর সঙ্গে দেখা করিয়ে দে, একটু বিয়ের ব্যাপারে কথা বলিয়ে দে। এই কথাগুলো বলার পর বুবলাই তখন বলে, কি বলছো তুমি নতুন কাকু? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার সঙ্গে সম্পর্ক ছিল মানে? মায়ের আবার তোমার সঙ্গে কিসের সম্পর্ক ছিল? নতুন তখন বলে, সেটাই তো অনেক গোপন একটা রহস্য রয়েছে। ছোটবেলায় থেকেই আমি তোর মাকেই পছন্দ করতাম, কিন্তু ভাগ্যক্রমে আমার যে প্রাণের বন্ধু, তার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি। কিন্তু তোর মায়ের জীবনে আর সুখটা সইল না। তোর মাকে দিনের পর দিন অপমান অত্যাচার সব কিছু সহ্য করে নিতে হলো, শুধুমাত্র তোর বাবার জন্য। তোর বাবাকে কম কষ্ট দিয়েছে তোর মাকে, কিন্তু আমি শুধু তোর মাকে বিয়ে করেছি একটি মাত্র কারণে, সেটা হলো তোর মায়ের পাশে যেন দাঁড়াতে পারি পার্মানেন্টলিভাবে। এতদিন তো নানা লোকে নানা কথা বলতো, এখন তো আর কেউ কোনো কিছু বলতে পারবে না। আমি শুধুমাত্র তোর মায়ের একটু সুখ, একটু শান্তি, একটু ভালোবাসা একটু আগলে রাখার চেষ্টা করছি, আর কিছুই নয়।
তোরা অন্য কিছু ভাবলে ভাবতে পারিস, কিন্তু আমার অন্য কোনো কিছু উদ্দেশ্য ছিল না। বছর যাবত তো আমি ওই বাড়িতেই ছিলাম, এত কিছুর দরকার ছিল না। কিন্তু শেষ পর্যায়ে এসে আমার এটা মনে হয়েছে যে আমার এটা করা দরকার, পার্মানেন্টলি কমলিনীর পাশে দাঁড়ানো দরকার। এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি, এছাড়া আর কিছু না। বুবলাই, তো একবার বোঝার চেষ্টা কর না। এদিকে তখনই বুবলাইয়ের হাতে হাত রাখে, আর তখনই বর্ষা বলে ওঠে, বুবলাই তুমি এটা কি করছো? তুমি কি তুমি কি রাজি হয়ে যাবে নাকি? তখনই বুবলাই কান্নায় ভেঙে পড়ে। বুবলাই কান্না করতে করতে বলে, নতুন কাকু তুমি এতটা সত্যি গোপন করে রেখেছো? আমাদের ভালোর জন্য তুমি এতগুলো বছর কাটিয়ে দিয়েছো, নিজে বিয়ে করে। এদিকে বুবলাই তখন নিজের ভুল বুঝতে পারে, তখনই বর্ষার কাছে আসে। দেখো বর্ষা, তুমি যদি যেতে না চাও আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি অবশ্যই নতুন কাকুর সঙ্গে যাব। নতুন কাকু যেহেতু এসেছে, নতুন কাকুর জীবনে এত বড় যে একটা ধাক্কা, সেটা তো আমি আর জানতাম না। আর নতুন কাকু আমাদের জন্য কী না করেছে, আর তোমার তোমার বাড়ির লোক আমার জন্য কী করেছে? কিছুই তো করতে পারেনি। তুমি কি আমার জন্য কোনো কিছু করতে পেরেছো? রান্নাবান্না কোনো কিছু করতে পারোনি। তুমি তো MBA পাশ করেছো, কই? আমার যখন চাকরি ছিল না, তুমি চাইলে একটা চাকরির খোঁজ করতে পারতে না? একটা চাকরির তো খোঁজ করোনি, আমাকে একটু সাপোর্ট দিতে পারতে, কোনো কিছুই করোনি। রান্নাবান্না তো অন্তত করতে পারো না, অসুখ বিসুখ হলে কিছুই তো খাওয়াতে পারো না। তোমার বাবার বাড়ি থেকে কখন খাবার আসবে সে আশায় আমাকে বসে থাকতে হয়। আমি যে একটা অসুস্থ মানুষ, সেই দিকে তোমার খেয়াল আছে নাকি? এই কথাগুলো বলে তখন বর্ষাকে অপমান করতে থাকে। বুবলাই তখন বলে, তোমার কোনো কথাই আমি শুনতে রাজি নই। যেহেতু নতুন কাকু বাড়ি বয়ে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই আমি যাব। দেখো নতুন কাকু, আমি আসলে সমাজটাকে ভয় পাই, আমি আসলে আমার মাটাকে অনেক ভালোবাসি, সেটা তোমাকে প্রকাশ করতে পারবো না। তোমরা হয়তো বা ভাবছো আমার কোনো কিছু খারাপ লাগে না, আমিও তো চাইতাম তোমাদের সঙ্গে একসঙ্গে এক ছাদের নিচে থাকার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই কাজটা তুমি যে করলে না, আমার আসলে সত্যি অনেক খারাপ লেগেছিল। এদিকে বর্ষা বলে, দেখো বুবলাই, আমি কিন্তু যেতে পারবো না। বুবলাই তখন বলে, তুমি না গেলে আমার কিছু যায় আসে না। তখনই নতুন বলে, দেখো বর্ষা, আমি তোমাকে জোর করতে পারবো না তুমি যদি না যাও, কিন্তু তুমি বুবলাইকে যদি আটকানোর চেষ্টা করো আমি কিন্তু খারাপ হয়ে যাব, সেটা কিন্তু তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তখনই আবার বুবলাই বলে ওঠে, আমি আসলে আশেপাশের লোকদেরকে ভয় পাই, আর আশেপাশের লোক নানা কথা বলে, সেগুলো আমি মেনে নিতে পারছি না। নতুন তখন বলে, দেখ আশেপাশের লোক কি তোর বিপদে পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি তো, তোর মা তো পাশে দাঁড়িয়েছে, তুই কেন আশেপাশের লোকের কথা শুনবি? তারা বসেই রয়েছে, কখন কি হয়, তোকে কিভাবে ধ্বংস করবে, তোকে কি করে তোর মন মানসিকতা নষ্ট করে দিবে, সেটার আশায় বসে রয়েছে। এই বলে তখন বুবলাই এবং নতুন দুজনে জড়িয়ে ধরে ফেলে। আর তখনই বর্ষা বলে ওঠে, কি ব্যাপার বুবলাই, কিছুই বুঝতে পারলাম না। তোমার নতুন কাকু এসেছে 2 মিনিট হয়েছে, তার মধ্যে তোমাকে ভুলভাল বুঝিয়ে তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিতে চাচ্ছে আর তুমি চলে যাবে? তখনই বুবলাই বলে, কেনই বা যাবো না? ওইটা তো আমাদেরই বাড়ি, নতুন কাকু আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর নতুন কাকুর উপর আমার কোনো আর অভিযোগ নেই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি নতুন কাকু, আমি তোমার সঙ্গে যাব। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার মা যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, দিনের পর দিন কষ্ট করেছে, সেটা আমি এখন বুঝতে পারছি। এই বলে তখন মাথায় হাত দিয়ে ফেলে। বুবলাই তখন বর্ষার কাছে এসে বলে, শোনো বর্ষা, আমি যাচ্ছি, তুমি যদি যেতে চাও রেডি হতে পারো। তখনই বর্ষা বলে, তোমাকে তো আমি একা ছাড়বো না রুদ্র, আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। আমি কি কি প্ল্যান করি ওই বাড়িতে গিয়ে তুমি শুধু দেখতেই পারবে। অন্যদিকে বাড়ির মধ্যে নতুন বাড়িতে ফিরছে না, টেনশন করছে কমলিনী। কমলিনী বলে, কি ব্যাপার, মানুষটা অনেকক্ষণ হয়ে গেল এখনও বাড়ি ফিরছে না। তখন এটা ঠাম্মি বলে, এত চিন্তা কেন করছো? ওর অফিস শেষ করে হয়তো একটু কাজে বের হয়েছে, অ্যাডাল্ট মানুষ, ওর কি বয়স কম হয়েছে নাকি? ছেলে মানুষ কত জায়গায় যায়, সেটা নিয়ে এত চিন্তা করতে হবে তোমাকে? এত আহ্লাদ না, ভালো লাগছে না আমার। তখনই কমলিনী বলে, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ। তখনই ঠাম্মি বলে, যেটা তুমি বুঝো সেটাই বলতে চাচ্ছি। আমার ছেলেটা এত বছর ছিল, কই আমার ছেলের জন্য তো এতটা উতলা হওনি? হ্যাঁ, এতটা উতলা যদি হতে আমার ছেলেটাকে আগলে রাখতে, সে কি আর আরেকটা বিয়ে করতো নাকি? তখনই কমলিনী বলে, কার সঙ্গে কার তুলনা করছেন? আগে না আগলে রাখার মতো মানুষ দরকার, আগলে রাখার মতো গুণ দরকার, সেই গুণটা কি আপনার ছেলের মধ্যে ছিল নাকি? বাবিল তখন বলে, দেখো ঠাম্মি, নতুন কাকুকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না। ঠাম্মি তখন বলে, আমি কোথায় বাজে কথা বললাম? আমি যা বলেছি সত্যি কথাই বলেছি। আমার ছেলেটাকে যদি তোর মা আগলে রাখতো, আমার ছেলেটা এতটা পরিবর্তন হতো না, শুধুমাত্র তোর মায়ের জন্যই হয়েছে। এদিকে তখনই আবার বড় ঠাম্মি অর্থাৎ বড় মাসি বলে ওঠে, তুই না আসলে লক্ষ্মী, কোনোদিন বদলাবি না, জানিস তো? যে থালায় তুই খাচ্ছিস সেই থালাটাই ফুটো করছিস, নতুনের কারণেই তো তুই বেঁচে আছিস, তা না হলে কবে তুই অন্য জায়গায় চলে যেতি। দেখ তোর ছেলে তো তোর কোনো খোঁজ খবর রাখছে না, তোর দেখাশোনা করার মতো এখন শুধুমাত্র বৌমায় আছে। এদিকে তখনই কমলিনী ভীষণ রকম রাখতে শুরু করে দেয় ঠাম্মির ওপর। তখনই মাসিকে বলে, অর্থাৎ বড় মাসিকে, বড় মাসি হয়েছে, এসব কথা থাক, আসলে যার বিবেকে কোনো কিছু ধরে না তাকে কোনো কিছু বলে বোঝানো
বোঝানো যাবে না। তখন আবার ঠাম্মি বলে, তুই তো আছিস নতুনের টাকায়, সেজন্যই নতুনের হয়ে কথা বলছিস। তখন আবার বড় ঠাম্মি বলে, হ্যাঁ আমি তো নতুনের টাকায় খেয়ে পড়ে আছি, সেটার জন্যই তো আমি নতুনের গুণগান গাইছি। আর নতুন তো ভালো মানুষ, তার গুণগান তো অবশ্যই গাইতে তখন হবে। বলে, আমি এসব গাইতে পারবো না রে ভাই, আমি যা সত্যি তাই বলছি, এত কথা আমি বলতে পারবো না। এদিকে ঠাম্মি চুপ করে দাঁড়িয়ে থাকলে তখন এবার মিঠি বলে ওঠে, কেন তুমি গাইতে পারবে না? তুমি আলে না একটা স্বার্থপর, জানো তো। তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ আমি স্বার্থপর। তোদের আর কোনো কথা বলার আছে? আমি কথা বললি তোদের কাছে একদম গায়ে লেগে যায়, আমি কোনো কথা বললি তোদের ফোসকা ভরে যায়। কেন রে, আমার কথা কি ভালো লাগছে না? আমি যেটা সেটাই তো বলছি, সত্যি কথাই তো বলছি। আমার ছেলেটাকে কি এতটা আগলে রেখেছে তোর মা? আগলে যদি রাখতো আমার ছেলেটাকে এমনটা করতো নাকি? কখনো করতো না। এখন নতুনের জন্য যে দরদ উতলে পড়ছে, এটা যদি আমার ছেলের প্রতি থাকতো না তাহলে খুব ভালো হতো। এদিকে কমলিনী ভীষণ রকম রেগে তখন বলে, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না মা। আপনি যা খুশি তা না বলে যাচ্ছেন। এভাবে যদি কথা বলতে থাকেন না, একটা কথা বলে যাচ্ছি, আপনাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। এখন কিন্তু আপনার ছেলে নেই, আপনার গুণধর ছেলের জন্য যে এই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, আপনার গুণধর ছেলে তো চুরি করে পালিয়েছে, আর একটা বিয়ে করেছে, 20টা বছর যাবৎ আমাকে অনেক অত্যাচার করেছেন। এগুলো আমি আর কোনোভাবেই সহ্য করে নেব না। কি ভেবেছেন সবসময় মুখ বুজে থাকি বলেই কি কোনো কিছু বলতে পারি না? আর তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, একদম ঠিক কথাই বলেছো বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। ওকে আসলে বৃদ্ধাশ্রমে পাঠানো দরকার। যে কথাগুলো বলছে ও কোনো দিন বদলাবে না, ওর ছেলেকে নিয়ে একদম লাফিয়ে লাফিয়ে উঠবে, গর্ব করে উঠে। তখনই মিঠে বলে, ঠাম্মি তুমি এমন কেন বলো তো? এমন কেন? যে ছেলেটা আমার মাটাকে কষ্ট দিয়েছে দিনের পর দিন, আমার মায়ের তো জীবনটা বেঁচে গেছে, না হলে বাকি জীবনটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেত। নতুন কাকুর সঙ্গে বিয়েটা হয়েছে, এখন আমার মা একটু সুখে থাকবে। এদিকে তখনই ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। আর তখনই মিঠি বলে, কার জন্য এত কিছু করছো ঠাম্মি? একবার কি ভেবে দেখেছো যার জন্য করছো সে কি তোমার একবার খোঁজখবর নিয়েছে? খোঁজখবর নেয়নি তো। বাবেল তখন বলে, একটা মানুষের সম্পর্কে তুমি এতটা খারাপ চিন্তা কেন করতে পারো ঠাম্মি? নতুন কাকু তোমার কি না করেছে? নতুন কাকু তোমাকে দেখাশোনা করেছে, তোমাকে জায়গা দিয়েছে। এখন যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তুমি কি কিছু করতে পারবে? কোথায় যাবে তুমি? তোমার ছেলে তোমাকে বাঁচাতে আসবে? তাই এই কথাগুলো না তুমি বন্ধ করো। এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।